আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, এই করোনার মহামারীর দিনে আমাদের সবাইকে সাধারণ জীবনযাপন চালিয়ে যেতে হবে। আর এই কারণে নিয়মিত আমাদের সুস্থ থাকার জন্য আমাদেরকে বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে এবং ঘন ঘন হাত ধুতে হবে। শিক্ষার্থীরা, তোমরা বাসায় থাকলেও এই ধরনের কাজগুলো করতে হবে। আর যেহেতু এখন শীতকাল, সেহেতু করোনার প্রাদুর্ভাব বাড়বেই, অবশ্যই সতর্ক থাকবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বিষয়ের উপর একটি ক্লাস নেব। তো ক্লাসের শুরুতেই তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ক্লাসটি উপস্থাপনায় আমি ফারহানা পারভিন, সহকারী শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ফুলবাড়ি, কুমিল্লা। বিষয় হচ্ছে ফিনান্স ব্যাংকিং, শ্রেণী নবম দশম শ্রেণী, অর্থাৎ বিশেষ করে দশম শ্রেণী, অধ্যায় 11, ব্যাংকের আমানত, পৃষ্ঠা 114 থেকে 117। নিচের ছবিগুলো লক্ষ্য করে শিক্ষার্থী, এই ছবিগুলো তোমরা কিছু অংশ আগে দেখছো, যেখানে মানুষের কাছে টাকা, সে টাকা দেখছে এবং দেখো একটি শিক্ষার্থী টাকাটা তার নিয়মিত খরচের উপর কিছু উদ্বৃত্ত টাকা ব্যাংকে জমা রাখছে। সেখানে একটা ব্যাংকের নাম দেওয়া আছে, জনতা ব্যাংক লিমিটেড। আর এখানে দেখো ব্যাংকে কিছু লোক কাজ করছে, আর এখানে ব্যাংকে জমাকৃত টাকা। অর্থাৎ এই ছবিগুলোর মাধ্যমে তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ শিক্ষার্থী, কোনো ব্যক্তি যখন তার উদ্বৃত্ত টাকা কোনো প্রতিষ্ঠানে জমা রাখে, তখন সেই প্রতিষ্ঠানটি হবে ব্যাংক। আর কীভাবে প্রতিষ্ঠানে টাকা জমা রাখতে হয় এবং সেই টাকা উত্তোলন করতে হয়, অথবা কোনো ব্যক্তি যদি ব্যাংকে হিসাব খুলতে চায় অথবা হিসাব বন্ধ করতে চায়, তখন বিষয়গুলো কি হবে, আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করবো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজকে আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, দেখো শিক্ষার্থী, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার একটু বিষয় দেখো। ব্যাংকে যদি তুমি টাকা জমা রাখো, তার পূর্বে তোমাকে কি করতে হবে? ব্যাংকে হিসাব খুলতে হবে। তাহলে আজকের যে পাঠ শিরোনাম বা বিষয়টি হবে ব্যাংকে হিসাব খোলার বিবেচ্য বিষয়, হিসাব খোলা ও বন্ধ। অর্থাৎ ব্যাংকে হিসাব খুলতে গেলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে, কীভাবে হিসাব খুলতে হবে এবং কীভাবে হিসাব বন্ধ করতে হবে, ওই সমস্ত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকের বিষয় থেকে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, ব্যাংকে হিসাব খোলার পদ্ধতির বিবেচ্য বিষয় আলোচনা করতে পারবে, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি বর্ণনা করতে পারবে, ব্যাংক হিসাব বন্ধের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা ব্যাংক হিসাব খোলার বিবেচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, ব্যাংক হিসাব খোলার বিবেচ্য বিষয়গুলো প্রথমে আমরা একটি ছকের মাধ্যমে দেখিয়েছি। ব্যাংক হিসাব খুলতে গেলে প্রথমে তোমাকে যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করতে হবে, প্রথম হচ্ছে ব্যাংকের অবস্থান, কর্মচারীদের দক্ষতা, ব্যাংকের বহুমুখী সেবা, বৈদেশিক বিনিময়, ব্যাংকের সুনাম, ব্যাংকের বিভিন্ন রকম শাখা, তালিকাভুক্ত ব্যাংক, ঋণ সুবিধা, ব্যাংক সুদ বা সুদের হার, ব্যাংক সেবার উপরে চার্জ, ইলেকট্রনিক ব্যাংকিং। অর্থাৎ ব্যাংকে হিসাব খুলতে গেলে তোমাকে এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে তারপরে কোনো একটি নির্দিষ্ট ব্যাংকে তোমাকে হিসাব খুলতে হবে। চলো আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি। প্রথম হচ্ছে ব্যাংকের অবস্থান। লক্ষ্য করো, ব্যাংকের অবস্থান, অর্থাৎ তুমি যে ব্যাংকে হিসাব করতে চাও, এই ব্যাংক কোথায় হলে তোমার জন্য সুবিধা হবে এবং কোন জায়গায় অবস্থান করলে তুমি ব্যাংকে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারবে এবং ব্যাংকে অর্থ জমা এবং উত্তোলন করতে পারবে, কোনো সমস্যা হবে না, সে বিষয়টা বিবেচনা করতে হবে। ছবিতে দেখো, রাস্তার পাশে সাধারণত ব্যাংক, অর্থাৎ যে সমস্ত এলাকায় জনগণ বেশি চলাচল করতে পারে ওই সমস্ত এলাকায় ব্যাংকগুলো হয়ে থাকে। আমানতকারী হিসাব খোলার আগে তার ব্যবসায়িক কেন্দ্রস্থল বা নিজস্ব কেন্দ্রস্থল ইত্যাদির সাথে ব্যাংকের অবস্থানটা বিবেচনা করে থাকে। অর্থাৎ সে যেখানে ব্যবসা করবে
যদি একজন ব্যবসায়ী হয় বা সাধারণ মানুষ হয়, তার যে বাসস্থান তার আশেপাশে যদি ব্যাংকটি হয় তাহলে তার জন্য ব্যাংকটির সুবিধা হবে। এরপরে দেখো দক্ষতা, অর্থাৎ ব্যাংকে যে সমস্ত কর্মচারী কাজ করে তাদের দক্ষতা বিবেচনা করে ব্যাংকে হিসাব খুলতে হবে। ব্যাংকের কর্মচারীর দক্ষতা ব্যাংক হিসাব খোলার একটি বিবেচ্য বিষয়। দুটি ব্যাংকের মধ্যে যে ব্যাংকটি কম গড় সময়ে সেবা প্রদান করে থাকে সেটি বেশি দক্ষ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ব্যাংকে হিসাব খুলতে চায় তাহলে যে ব্যাংকের কর্মচারীরা অতি অল্প সময়ের মাধ্যমে তার ওই ব্যক্তির ব্যাংকিং কাজগুলো করে দিবে, সেখানেই তার ব্যাংকে হিসাব খুলতে হবে। অর্থাৎ কর্মচারীদের দক্ষতার উপর নির্ভর করবে কোন ব্যাংকে হিসাব খোলা হবে। এরপরে আসো বহুমুখী সেবা, অর্থাৎ আজকাল ব্যাংকগুলো ব্যবসায়ীদেরকে বা সাধারণ যারা মানুষ যারা ব্যাংকে হিসাব খোলে তাদেরকে বহুমুখী সেবা প্রদান করে থাকে। তো সকল ব্যাংক কিন্তু বহুমুখী সেবা প্রদান করতে পারে না। তো একজন গ্রাহক বর্তমান সময়ে ব্যাংকে হিসাব করতে গেলে ওই ব্যাংকের বহুমুখী সেবা প্রদান করার সুযোগ আছে কিনা ওই সমস্ত বিষয়গুলি বিবেচনা করেই ব্যাংকে হিসাব খুলতে হবে। বহুমুখী সেবা বলতে দেখো দুটি ছবি দেওয়া আছে অনেকগুলো। এই যে সোনালী ব্যাংকের বহুমুখী সেবা, আর ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা, সমূহ ব্যাংক এশিয়ার, এই যে বিভিন্ন রকম সেবাগুলো আছে, এরকম সেবা সব ব্যাংক করতে পারে কিনা সে ওই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে ব্যাংকে হিসাব খুলতে হবে। এরপরে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক বিনিময়, অর্থাৎ যে ব্যাংকে হিসাব করতে চায় সেই ব্যাংকে বৈদেশিক বিনিময়ের ব্যবস্থা আছে কিনা, ওই সমস্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ে অংশগ্রহণ করতে পারে কিনা তা বিবেচনা করতে হবে। তবে একটি দেশের সকল ব্যাংক কিন্তু বৈদেশিক বিনিময়ে অংশগ্রহণ করে না। যদি তুমি ব্যাংকে হিসাব করতে চাও, তোমার যদি কোনো কারণে বৈদেশিক মুদ্রা বিনিময়ের প্রয়োজন হয়, তবে যে ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়ের অনুমতি প্রাপ্ত সেই ব্যাংকেই হিসাব খোলা উচিত। অর্থাৎ বৈদেশিক মুদ্রার বিনিময় সকল ব্যাংক করতে পারে না। এরপরে আসো ব্যাংকের সুনাম। ব্যাংকের সুনাম হিসাব খোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। অর্থাৎ একটি ব্যাংকের সুনাম হয় তখনই যখন তারা গ্রাহকদেরকে সেবা প্রদান করতে পারে, গ্রাহকদের কাজগুলি দ্রুত সময় করে দিতে পারে এবং তাদের আর্থিক লেনদেন অবস্থা ভালো হয়। তো ওই সমস্ত বিষয়গুলি বিবেচনা করে যে ব্যাংকের সুনাম ভালো সেই ব্যাংকে হিসাব খোলা উচিত। অর্থাৎ ব্যবসায়ীদের হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের সুনামটাকে অবশ্যই বিবেচনা করেই ব্যাংকে হিসাব খোলা উচিত। এরপরে আসো তালিকাভুক্ত ব্যাংক। কোনো ব্যাংকে হিসাব খুলতে হলে সেই ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপ্রাপ্ত কিনা বা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত কিনা সেদিকে বিবেচনা করে ব্যাংকে হিসাব খোলা উচিত। কারণ একটি দেশে ব্যাংক পরিচালনা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিয়ে থাকে। এই কারণে যে সমস্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ওই সমস্ত ব্যাংক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তাছাড়া ওই সমস্ত ব্যাংকগুলো গ্রাহকদেরকে ভালো সেবা দিয়ে থাকে। অতালিকাভুক্ত কোনো ব্যাংকের নিকট ব্যাংক হিসাব খোলা উচিত নয়। আর তালিকাভুক্ত ব্যাংকগুলো অতালিকাভুক্ত ব্যাংকগুলো থেকে অনেক বেশি নিরাপদ এবং অনেক বেশি সুবিধা প্রদান করে থাকে। যেমন এই যে দেখো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যে ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকে কতগুলো ব্যাংক তালিকাভুক্ত আছে তার একটি চার্ট দেওয়া আছে। দেখো রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক তফসিলভুক্ত হচ্ছে 6টি, বিশেষ রাষ্ট্রীয় বিশেষায়িত ব্যাংক হচ্ছে 2টি, আর তফসিলভুক্ত হচ্ছে 5টি, আর স্থানীয় বেসরকারি ব্যাংক হচ্ছে 40টি, অতফসিলভুক্ত ব্যাংক হচ্ছে 2টি, বিশেষ বেসরকারি ব্যাংক হচ্ছে 9টি, মোট ব্যাংক হচ্ছে 64। অর্থাৎ এই ব্যাংক সমূহের অধীনে আরো অনেক শাখা দেশে কাজ করে থাকে। তো এই তালিকাভুক্ত ব্যাংকগুলো দেশে ব্যাংক তালিকাভুক্ত কিনা সেই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে ব্যাংকের হিসাব খোলা উচিত। এরপরে আসো শাখা। অধিক শাখা সম্পূর্ণ ব্যাংক গ্রাহকের নিকট অধিক উপযোগী। অর্থাৎ যে সমস্ত ব্যাংকের শাখা সারা দেশে আছে, দেখা যাচ্ছে অনেক ধরনের ব্যাংক আছে। এখন আমরা অনেকগুলো ব্যাংকের ছবি দেখিয়েছি, এখানে লোগো দেখলেই বোঝা যায় যে এই ব্যাংকগুলো কোন ব্যাংক। তো যে সমস্ত ব্যাংকের একাধিক শাখা আছে ওই সমস্ত ব্যাংকে হিসাব খোলা উচিত। কারণ শাখা আজকালকার যুগে আবার ব্যবসায়ীরা দেখা যায় বিভিন্ন জায়গা থেকে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, তখন তারা নগদ টাকা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত না করে যে সমস্ত জায়গা ব্যাংকের তার পছন্দের ব্যাংকের শাখা আছে ওই সমস্ত শাখা থেকে সেই টেনভূতের মাধ্যমে টাকা উত্তোলন করে লেনদেন করতে পারে। আর এই ক্ষেত্রে অধিক শাখা সম্পূর্ণ ব্যাংকেই গ্রাহকের জন্য অনেক বেশি উপযোগী। তারপরে হচ্ছে ঋণ সুবিধা। যেসব ব্যাংকের ঋণ প্রদানের নীতি অপেক্ষাকৃত নমনীয় ওই সমস্ত ব্যাংক অধিক পছন্দনীয়। অর্থাৎ যে সমস্ত ব্যাংক থেকে গ্রাহকরা সহসায় ঋণ উত্তোলন করতে পারে ওই সমস্ত ব্যাংকগুলি গ্রাহকের নিকট অধিক পছন্দ।
তাছাড়া যে ব্যাংকের গ্রাহক যদি ব্যবসায়ী হয় তার অনেক সময় ব্যাংক জামাতের উত্তোলনেরও দরকার হয়। সেই ক্ষেত্রে যে সমস্ত ব্যাংকের এই ধরনের সুবিধা প্রদান করে থাকে ওই সমস্ত ব্যাংকটি গ্রাহক নির্বাচন করা উচিত। এরপরে আসো সুদ প্রদান। যে ব্যাংকের আমানতের উপর উচ্চ হারে সুদ প্রদান করে এবং ঋণের সুদ স্বল্প ওই সমস্ত ব্যাংক গ্রাহকের কাছে বেশি গ্রহণযোগ্য। তো এই ক্ষেত্রে কোনো ব্যাংকে হিসাব করতে হলে সেখানে ব্যাংকের আমানতের উপর কী হারে সুদ প্রদান করে এবং ব্যাংক থেকে যদি কেউ ঋণ গ্রহণ করে তার উপর কী হারে সুদ প্রদান করবে এই সমস্ত বিষয়গুলো আগে থেকেই জেনে নেওয়া উচিত। তাহলে কোনো গ্রাহকের কোনো ব্যাংকে হিসাব করবে সেক্ষেত্রে তার জন্য অনেক বেশি সুবিধা হবে। তো শিক্ষার্থীরা তোমরা এই সমস্ত বিষয়গুলো আগে থেকেই চিন্তা করবে যে ব্যাংকে হিসাব খুলতে গেলে তোমরা যদি কখনো ব্যাংকে হিসাব খোলো তাহলে ব্যাংকে হিসাব খুলতে গেলে কোন কোন বিষয়গুলো তুমি বিবেচনা করবে এই বিষয়গুলো আগে থেকে চিন্তা করে নেবে। এছাড়াও আছে দেখো ব্যাংকের সেবার উপর চার্জ, অর্থাৎ যে ব্যাংকে গ্রাহক হিসাব খুলবে ওই ব্যাংকে ব্যাংক গ্রাহকের সেবার উপর কেমন চার্জ কেটে নেবে, অথবা যে সমস্ত ব্যাংক চার্জ মুক্ত ব্যাংকিং সেবা প্রদান করে ওই সমস্ত ব্যাংকগুলো বিবেচনা করে ব্যাংকিং হিসাব খুলতে হবে। অর্থাৎ কম চার্জযুক্ত ব্যাংকগুলোই গ্রাহকের জন্য উত্তম। আর না হয় যে সময় যদি গ্রাহক ব্যবসায়ী হয় তো সে যদি সে বিভিন্নভাবে ব্যবসার ক্ষেত্রে ব্যাংকের সাথে লেনদেন সম্পূর্ণ করতে হয়, এক্ষেত্রে যদি অধিক চার্জ কাটে তাহলে এটা ব্যবসায়ের জন্য ক্ষতির সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যে সমস্ত ব্যাংক সেবার উপর চার্জ কম কাটে অথবা চার্জযুক্ত সেবা প্রদান চার্জ মুক্ত সেবা প্রদান করে সেই সমস্ত ব্যাংকেই হিসাব খোলা উত্তম। সর্বশেষ হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা। শিক্ষার্থীরা বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ। এখানে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা অর্থাৎ গ্রাহকরা চায় 24 ঘন্টায় ব্যাংক তাদেরকে বিভিন্ন সেবা প্রদান করুক। আর এক্ষেত্রে যে সমস্ত ব্যাংকে ইলেকট্রনিক ব্যাংকিং সুবিধা আছে, অনলাইন ব্যাংকিং, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিএম সহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করে থাকে, এই সমস্ত সেবা প্রদানের সুবিধা আছে ওই সমস্ত ব্যাংকগুলোকে গ্রহণ করা উচিত। অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিং যে সমস্ত ব্যাংক প্রদান করে না বর্তমান যুগে ওই সমস্ত ব্যাংকে লেনদেন করা ব্যবসায়ীদের জন্য সমস্যা। তাই এই কারণে একজন ব্যবসায়ী বা যারা ব্যাংকের সাথে অধিক লেনদেন সম্পূর্ণ করে ওই সমস্ত গ্রাহকের জন্য অবশ্যই অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং সেবাই গ্রহণ করা উচিত। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়গুলো এবং অর্থাৎ কোন ব্যাংকে হিসাব খুলতে গেলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে ওই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে একজন গ্রাহকের ব্যাংকে হিসাব খোলা উচিত। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসা একজন গ্রাহক কিভাবে ব্যাংকে হিসাব খুলবে সেই ব্যবস্থাটা আমরা করব। গ্রাহকের ব্যাংকে হিসাব খোলার পদ্ধতি দেখো, গ্রাহক তার চাহিদা উদ্দেশ্য অনুযায়ী ব্যাংকে বিভিন্ন ধরনের হিসাব খুলতে পারে। ব্যবসা পরিচালনার যখন প্রচুর সংখ্যক লেনদেন বা বড় অঙ্কের লেনদেন হয় তখন চলতি হিসাব খোলাই গ্রাহকের জন্য উত্তম। তাছাড়া লেনদেন এবং সঞ্চয় উভয় উদ্দেশ্যে ব্যক্তিগত পর্যায়ে সঞ্চয় হিসাব খোলা শ্রেয়। তবে শুধু মেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে গ্রাহক মেয়াদী হিসাব খুলে থাকেন। এছাড়াও যে কোনো ধরনের হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহককে প্রথমে গ্রাহক পরিচিতি ফর্ম পূরণ করতে হবে। নিচে একটি গ্রাহকের পরিচিতি ফর্ম তুলে দেওয়া হলো। এখানে দেখো তোমাদের বইও কিন্তু সুন্দর ফর্মটা দেওয়া আছে এবং এই যে এই ফর্মের মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এই ফর্মে সাধারণত গ্রাহক তার লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই ফর্মটা একটু লক্ষ্য করো, আমি ছবিতে ফর্মটা দিয়েছি এবং মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো উল্লেখ করেছি। দেখো, গ্রাহকের নাম, জাতীয় পরিচয়পত্র, গ্রাহকের ছবি, নমিনির স্বাক্ষর, আমানতের পরিমাণ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, কর্মস্থলের নাম, ফোন নাম্বার, আয়ের উৎস, আমানতের পরিমাণ। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে যে বিষয়গুলো একটি ফর্মের মূল বিষয়গুলো এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথমে দেখো, গ্রাহকের নাম থাকবে, তার পরিচয়পত্র নাম্বার থাকবে, গ্রাহকের ছবি থাকবে, নমিনির স্বাক্ষর, আমানতের পরিমাণ উল্লেখ করতে হবে, তার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং গ্রাহকের কর্মস্থলের নাম, তার ফোন নাম্বার, তার আয়ের উৎস এবং আমানতের পরিমাণ ইত্যাদি তথ্যগুলো থাকবে।
এবার লক্ষ্য করো যে ফর্মটাতে, এই ফর্মটা দেখো হিসাব খোলার আবেদন ফর্মের নমুনা জনতা ব্যাংক লিমিটেডের এই যে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মটা সম্পূর্ণ এবং সুন্দরভাবে পূরণ করে ব্যাংকে জমা দিতে হবে। এই সকল তথ্যের সাথে একজন পুরাতন গ্রাহকের একটি পরিচিতি স্বাক্ষর সহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। শিক্ষার্থীরা লক্ষ্য করো যে ফর্মটা পূরণভাবে একদম সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। পূরণ করার পরে একজন ব্যাংকের সাথে পরিচিত বা ব্যাংকের আগের একজন গ্রাহক, পুরাতন গ্রাহক তোমার সাথে পরিচিত হলে ওই গ্রাহকের একটি স্বাক্ষর সহ হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। ব্যাংকে উক্ত তথ্য যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে এটি ন্যূনতম অর্থ ব্যাংকে জমা দিয়ে হিসাব খুলে দেয়। এই ফর্মের মাধ্যমে গ্রাহক সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাংকের তথ্য ভান্ডার সঞ্চিত থাকে বা জমা থাকে। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের ছবি ও তার অবর্তমানে নমিনি সংক্রান্ত তথ্য ও ছবি দেওয়া হয়, অর্থাৎ গ্রাহকের অবর্তমানে কে এই ব্যাংকের সাথে যোগাযোগ করবে এক্ষেত্রে তার ছবি ও দেওয়া থাকে এবং গ্রাহকের ছবিও দেওয়া থাকে। হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি প্রয়োজন হয়। অর্থাৎ একজন গ্রাহক ব্যাংকে হিসাব খুলতে গেলে তার পরিচয়পত্রের নাম্বার লাগবে অথবা পাসপোর্টের নাম্বার লাগবে। কোম্পানির হিসাব খোলার ক্ষেত্রে কোম্পানির ট্রেড লাইসেন্স এবং কোম্পানির সবার সিদ্ধান্তের কপি প্রয়োজন হবে। অর্থাৎ এই ফর্মটা পূরণ করার সাথেও আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেখানে ব্যাংকের কাছে জমা দিতে হবে, যেমন গ্রাহকের ছবি লাগবে, গ্রাহকের পরিচয়পত্র নম্বর লাগবে, এছাড়া গ্রাহকের সাথে পরিচিত ব্যাংকের একজন গ্রাহক, পুরাতন গ্রাহক, তার স্বাক্ষর লাগবে এবং ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হবে। আর যদি কোম্পানির নামে কোনো হিসাব খুলতে হয় সেখানে ট্রেড লাইসেন্স বা কোম্পানির সবার সিদ্ধান্তের কপিও জমা দিতে হবে। তো শিক্ষার্থীরা এইভাবে একজন গ্রাহক ব্যাংকে হিসাব খুলতে পারে। আর তোমরা যদি ব্যাংকে হিসাব খোলো, তোমরা এখন শিক্ষার্থীরা যদি ব্যাংকে হিসাব খোলে, তবে এই ফর্ম পূরণ করার সাথেও তোমাদের স্কুলের কাছ থেকে প্রধান শিক্ষকের অনুমতি সংগ্রহ করতে হবে এবং সেখানে বাবা মার পরিচয়পত্র জমা দিতে হবে এবং তোমাদের যে স্কুল কর্তৃক একটি আইডি নম্বর আছে সেই আইডি নম্বরটিও সেখানে উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাংকে কিভাবে হিসাব খুলতে হয়। তাহলে হিসাব খোলার জন্য আমরা বিষয়টি দেখিয়েছি। এবার আসা এই ব্যাংকে যদি কোনো গ্রাহক হিসাব খুলে থাকে তো হিসাবটা কিভাবে বন্ধ করতে হয়, আজকে আমরা সেটা জানি। ব্যাংক হিসাব বন্ধ করার পদ্ধতি। ব্যাংক হিসাব বন্ধ করতে হলে একজন গ্রাহকের যা করতে হবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব বন্ধ করার জন্য অনুরোধপত্র, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে অনুমোদিত সবার অনুরোধপত্র জমা দিতে হবে। অর্থাৎ কোনো কোম্পানি যদি কোনো ব্যাংকের সাথে হিসাব বন্ধ করতে চায় তাহলে তাদের যে কোম্পানির যে সবার সাথে একটা মিটিং হয়, যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত বা অনুমোদিত সবার অনুরোধপত্র জমা দিতে হবে। আর কোনো গ্রাহকের কাছে যদি ব্যাংকের অব্যবহৃত চেক বই, পাস বই, ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদি থাকে তাহলে এগুলো ব্যাংকে ফেরত দিতে হবে। কোনো ধরনের ঋণ থাকলে গ্রাহকের ব্যাংকে একটা পরিশোধ করতে হবে। এই সব কিছু করার পর গ্রাহকের অনুরোধে একটি ব্যাংক হিসাব বন্ধ করে দিতে পারে, অথবা কোনো গ্রাহক যদি দীর্ঘদিন ব্যাংকের সাথে লেনদেন না করে অথবা ব্যাংকের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে এবং ব্যাংকে যদি তার কোনো ঋণ না থাকে তখন ব্যাংক কিন্তু এই হিসাবটি বন্ধ করে দিতে বাধ্য হয়। তো শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। ব্যাংক হিসাব খোলার বিভিন্ন বিষয়, ব্যাংকে কিভাবে হিসাব খুলতে হয় এবং ব্যাংক হিসাব খোলা বন্ধ করার পদ্ধতি সমূহ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য বা সেবা এবং বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং এর অবস্থা এই বিষয়টা নিয়ে একটি ক্লাস দিব। তোমরা অবশ্যই ক্লাসে মনোযোগ সহকারে থাকবে। আর শিক্ষার্থীরা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি এই বিষয়টা তোমরা ভালো করে পড়বে এবং কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থীরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে আমি যে একটি বাড়ির কাজ দিচ্ছি, এই কাজটা করবে এবং কিভাবে কাজটা সম্পূর্ণভাবে করে সুন্দর করে রাখা যায় সেটা আমার কাছ থেকে তোমরা জেনে নিতে পারো প্রয়োজনে ফোন করে। দেখো এটা তোমাদের বইও দেওয়া আছে। সেবাদানের পদ্ধতি ও পণ্যসমূহ শৈলী ব্যাংক, সনাতন পদ্ধতি, শৌখিন ব্যাংক, কম্পিউটার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,
SMS পদ্ধতি, এনি ব্রাঞ্চ ব্যাংকিং। আর কার্যক্রম শুরু 2005 এবং 2005 সালে পরিচালনা ব্যয় 2 কোটি, লাভ 50 লক্ষ এবং 80 লক্ষ। তুমি কোন ব্যাংকে হিসাব করবে? তোমার মতামতের পক্ষে যৌক্তিক আলোচনা করে শিক্ষার্থীরা। এখন যেহেতু রিভিশন পর্যায়ে, এই বিষয়গুলো কিন্তু আমরা আগেও তোমাদের সাথে আলোচনা করেছি। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো জানতে পারবে এবং বুঝতে পারবে। তোমরা বাড়ির কাজ করে পরে আমাকে দেখাবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো। আজকে আমরা ক্লাসটি এখানে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।